জনসভায় ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য করেছি, কিন্তু আজকের অনুভূতিটি সম্পূর্ণই ভিন্ন। কারণ আল্লাহর অশেষ রহমত, আমি আমার জন্মভূমিতে আমার প্রিয় মানুষদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, বারবার পিছন ফিরে মক্কা নগরীকে দেখছিলেন। নবীর মনে পড়ছিল তার জন্মভূমির কথা। তিনি ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি জন্মভূমির প্রতি। আপনাদের প্রত্যেকেরই জন্মভূমির প্রতি সেই টান রয়েছে বন্ধুরা আমার, আমিও তার ব্যতিক্রম নই। আজকে সত্যি আমি অভিভূত। আমি আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই দিতে পারিনি, কিন্তু আজকে আপনারা দুহাত উজাড় করে যে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে আজকের এই চরফ্যাশন সদর রোডে এসে আমাকে ভালোবাসা দেখিয়েছেন, এক কঠিন ঋণে আমাকে আবদ্ধ করেছেন। এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। বন্ধুরা আমার, আমি প্রথমেই স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বিএনপি নামক একটি মহিরুহ বাংলাদেশের মাটিতে উক্ত করে রেখেছেন, যেই বীজ থেকে আজ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দলে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জাতির যখনই সংকট ছিল, তখনই আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন। শুধু ওই রিভল্ট বলেই ক্ষান্ত হননি, বরং হাতে রিকয়েললেস রাইফেল নিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন। শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদেরকে স্বাধীনতার লাল সূর্যটাকে উপহার দিয়েছিলেন। তিনি আবার তার স্বপদে ফিরে গেলেন, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করলেন। কিন্তু পরক্ষণেই বাংলাদেশে মানুষের কাঙ্ক্ষিত গণতন্ত্র যখন গোরস্থানে সমাহিত হলো, তখন যিনি গণতন্ত্রের আশীর্বাদ হয়ে আমাদের মাঝে আবারও আবির্ভূত হলেন সেই ৭৫ সালে, তিনি হলেন বাকশালের গোর খোদক, সবুজ বিপ্লবের কাব্য কিষান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আমি সাথে সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, প্রকৃতি, স্বপ্ন, সৌন্দর্য আর মা মাটি মানুষের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন, যিনি বলেছেন বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের বাহিরে আমার আর কোনো ঠিকানা নেই, যিনি হাসপাতালের শয্যায় শুয়ে তাকিয়ে থাকতেন অবিচল মঙ্গলনত নয়নে কখন সেই কাঙ্ক্ষিত খবর আসবে, বাংলাদেশের মানুষের মুক্তির খবর, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের খবর। বন্ধুরা আমার, আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার প্রিয় নেতা, যিনি হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে গত 16 বছর সংযুক্ত ছিলেন, যিনি নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়েছেন শুধু বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, যাকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপনের স্বপ্ন দেখে। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা, সাংগঠনিক অভিভাবক, দেশনায়ক জনাব তারেক রহমানকে
আমি পাশাপাশি স্মরণ করছি যারা তাদের জীবদ্দশায় চরফ্যাশনে বিএনপির রাজনীতির বীজ উক্ত করেছেন। আমার সেই প্রিয় শিক্ষক প্রয়াত আব্দুর রহমান মাস্টার, প্রয়াত ফিরোজ চৌধুরী, প্রয়াত অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু, প্রয়াত আমার প্রিয় শিক্ষক তাহিরুল আবদিন ফেরদৌস, জনাব আব্দুল সাত্তার মাস্টার, মরহুম আব্দুল শহীদ মালতিয়া, চরফ্যাশনের তিনবারের এমপি, ডাকসুর সাবেক এজিএস, ছাত্রদলের সাবেক সোনালী ফসল নাজিমউদ্দিন আলম, স্মরণ করছি অধ্যক্ষ রুহুল কুদ্দুসকে, শ্রদ্ধা জানাচ্ছি মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে, যারা চরফ্যাশনে বিএনপির বীজ উক্ত করেছেন। আজকের সেই বীজ বিশাল মহিল হয়ে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আমি স্মরণ করছি যিনি জাগদল থেকে আমৃত্যু বিএনপির আদর্শের সাথে একাত্মতা পোষণ করেছেন, কখনো পার্টির সাথে বিট্রে করেননি, আদর্শচ্যুত হননি। শ্রদ্ধেয় বড় ভাই জাকির হোসেন বাবলুকে আমি স্মরণ করছি, ইফতেখারুল হক শামীমকে, যাকে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মারা। বন্ধুরা আমার বন্ধু মীর মাজিদুর রহমানকে, যে দলীয় কুন্দলের শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। নুর ইসলাম নয়নের সাথে যারা রাজনীতি করে, বিএনপি ক্ষমতায় আসলে তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ অবস্থায় থাকবে। কিন্তু আমি বলি না, বন্ধুরা আমার, আপনারা যারা আমার সাথে রাজনীতি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, যারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন, তারা আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। যে কথা বলছিলাম, যারা আমার সাথে রয়েছেন আপনারা ইনশাআল্লাহ নিরাপদ। যারা আমার সাথে এখনো আসেননি তারাও আমার কাছে ইনশাআল্লাহ নিরাপদ। কারণ চরফ্যাশনের প্রতিটি মানুষ হয় আমার ভাই, না হয় বন্ধু, না হয় প্রতিবেশী, না হয় আমার আত্মীয়। আমি কোনোভাবেই আমার চোখের সামনে চরফ্যাশনের কোনো মানুষের বিপদে নির্লিপ্ত আচরণ করব না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যদিও এই চরফ্যাশনকে গত 16 বছর পর্যন্ত একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনকে মাদকের ট্রানজুটে পরিণত করা হয়েছিল, চরফ্যাশনে শুধু সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে অনেকেই আপনারা ঘরে থাকতে পারেননি, মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই, গত 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী বাংলাদেশেই রয়েছে, কারণ বিএনপির নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি, শুধু রাষ্ট্রের অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। বন্ধুরা আমার, শুধু রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছিল একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি বলেছেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, কিন্তু আপনারা যাতে আপনাদের ভোট নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে দিতে পারেন, সেজন্যই আমার সংগ্রাম, সেজন্যই আমার লড়াই। বন্ধুরা আমার, যে কথাটি বলছিলাম, গত 16 বছর আওয়ামী লীগের সাথে যারা রাজনীতি করেছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা তৈরি করেননি, সন্ত্রাস করেননি, চাঁদাবাজি করেননি,
মানুষের সম্পদ লুট করেননি, মানুষের ফসলের জমি দখল করেননি, তাদের প্রতি আমাদের কোনো দাবি নেই। কিন্তু যারা মানুষের সম্পদ দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাস করেছেন, বিনা কারণে বিএনপি নেতা কর্মীদেরকে শুধু আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করার অপরাধে হামলা করেছেন, পঙ্গু করে দিয়েছেন, তাদেরকে বলতে চাই তারা কিন্তু সেই অন্যায়ের শাস্তি পাবেন। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। তখন যেই সকল অন্যায়কারী আপনাদের সাথে জুলুম করেছিল তাদেরকে আপনারা আইনের হাতে তুলে দিবেন। দয়া করে আপনারা আইন হাতে তুলে নেবেন না। বন্ধুরা আমার, গত 16 বছর পর্যন্ত আমার জানা মতে শুধু সীমানা সংক্রান্ত বিরোধের কারণে অসংখ্য কৃষকের জমি থেকে সোনালী ধান, পেকে যাওয়া সেই ধান দখলদাররা কেটে নিয়ে গেছে বন্ধুরা আমার। কিন্তু আপনারা যদি মনে করেন 16 বছর পরে 5ই আগস্টের সফল ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই দখলদাররা পালিয়ে গেছে, তাহলে সেই জমিটা এমনিতেই পড়ে আছে, আমি কেন সেই ধান কেটে নিয়ে আসছি না? পাশের বাজারের একটি দোকান গত 15 বছর পর্যন্ত কোনো ছাত্রলীগ বা যুবলীগের সন্ত্রাসী দখল করে রেখেছিল। আপনি যদি মনে করেন ওরা তো পালিয়ে গেছে, আমি কেন সেই দোকান দখল করছি না, আপনার বোঝা উচিত ওই দোকানের একজন মালিক ছিল গত 16 বছর আগে। সেই মালিককে জোর করে দোকান থেকে বিতাড়িত করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই দোকান দখল করে রেখেছিল। আপনার দায়িত্ব হচ্ছে সেই দোকানের প্রকৃত মালিককে ওই দোকানের দখলদারিত্ব ফিরিয়ে দেওয়া। বন্ধুরা আমার, নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি এই জন্য নেতৃত্ব দেননি যে বিএনপি ক্ষমতা আসলে আপনি আমি চাঁদাবাজি করব, দখলদারি করব, লুটতরাজ করব, কিংবা সমাজে বিভিন্ন রকমের ফ্যাসাদ তৈরি করব। এজন্য তিনি নেতৃত্ব দেননি। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য তিনি তার জীবনকে বাজি রেখেছেন। তিনি ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তিনি লড়াই করেছেন। তিনি চেয়েছেন বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল গত 16 বছর, কিন্তু পার্লামেন্টের কোনো কার্যকারিতা ছিল না। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু কোনো ন্যায় বিচার ছিল না। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বন্ধুরা আমার, প্রশাসন ছিল কিন্তু নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। বন্ধুরা আমার, র্যাব পুলিশ গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল। এই সকল থেকে মুক্তি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জীবন বাজি রেখেছেন, জীবনকে উৎসর্গ করেছেন। কিন্তু পাশের বাজারে সেই দোকান দখল করার জন্য নিশ্চয়ই আওয়ামী ফ্যাসিবাদের পতন তিনি ঘটাননি। বন্ধুরা আমার, বিএনপি ক্ষমতায় যদি আসেন, ইনশাআল্লাহ আপনাদের যোগ্যতা অনুযায়ী নিশ্চয়ই রাষ্ট্রের কোনো না কোনো সুযোগ আপনি ভোগ করবেন। অন্যের স্বাধীনতা হস্তক্ষেপ না করে আপনি আপনার স্বাধীনতা ভোগ করবেন, সেটাই হচ্ছে স্বাধীনতা। বহুমত এবং পথের বিন্যাস করার নামেই যদি হয় গণতন্ত্র, সেই গণতন্ত্রের
লড়াইয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে সোনার হরফে নাম খচিত রেখেছেন ইতিমধ্যেই। বন্ধুরা আমার, সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করলাম অনেকেই সংস্কারের কথা বলেন, কেউ কেউ বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন পার্লামেন্টকে দ্বিকক্ষ বিশিষ্ট করতে হবে, ভালো কথা। কেউ কেউ বলেন বাংলাদেশকে একটি রেইনবো নেশনে পরিণত করতে হবে, ভালো কথা। ন্যাশনাল সিকিউরিটির কথা বলেন, কিংবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশনের কথা বলেন, এরকমের আরো অনেক সংস্কারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ভুলে যায়নি গত 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030, সেই ভিশন 2030-তে এই সকল সংস্কারের কথা বলেছিলেন। শুধু তাই নয়, 2023 সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 31 দফা দাবির মধ্যে প্রতিটি সংস্কারের কথা বলেছেন। কোন সংস্কারের কথাই আপনারা নতুন বলতে পারেননি, যে সংস্কারের কথা আরো অনেক আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে পেশ করেননি। বন্ধুরা আমার জানা মতে ঢাকায় যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বিশেষ করে গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী লাগাতার আন্দোলন সংগ্রামে ভোলার মানুষের কৃতিত্বপূর্ণ অবদান ছিল। তার মধ্যে চরফ্যাশনের অনেক মায়ের বুক খালি হয়েছে আমার জানা মতে। আমি সারা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ভোলা জেলায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আরো বিশেষভাবে যারা চরফ্যাশনের বিভিন্ন পরিবার থেকে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং ভবিষ্যতে সেই শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি চরফ্যাশনের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি চরফ্যাশন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা গত কয়েকদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল করার জন্য চেষ্টা করেছেন এবং তাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন। আমি সকলের সামনে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সম্মানে আপনাদের কাছে একটি করতালি আমি আশা করছি। বন্ধুরা আমার, আজকে যারা এই জেলার বিভিন্ন জনপদ থেকে, বিশেষ করে ভোলা থেকে অনেক সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে অনেক মা বোনেরা রয়েছেন যারা গত কয়েকদিন পর্যন্ত আজকের এই সমাবেশকে সফল করার জন্য অর্গানাইজ করেছেন এবং তারা আজকে অনেক নেতাকর্মী নিয়ে এই সমাবেশে হাজির হয়েছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে ঢাকা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তব্য দিতে পারিনি আমরা, যাদের নামগুলো ঠিকমতো ঘোষণা করা হয়নি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে একটি কথা বলেই শেষ করব। আমি এর আগে শুনেছি অনেকে এখন রাজনৈতিক বক্তৃতায় একটি কথা বলেন, আমার আত্মীয় স্বজনরা এটা করেছে, আত্মীয় স্বজনরা ওটা করেছে। বন্ধুরা আমার, আত্মীয় স্বজন থাকা এটা আল্লাহর রহমত, কিন্তু আমি আপনাদের সামনে আজকে কমিটমেন্ট করতে চাই যে অন্যায় কাজের জন্য আপনার সাজা হবে, সে অন্যায় কাজে নিশ্চয়ই আমি আমার আত্মীয়কে ছেড়ে দেব না। আপনার যদি কোনো অন্যায় কাজে শাস্তি পান, সে অন্যায় কাজে যদি আমার কোনো আত্মীয় দোষী হয় সেও শাস্তি পাবে। আমি এখানে কোনো বৈষম্য করব না। অতএব
আত্মীয় স্বজন সম্পর্কে যারা ঢালাওভাবে বক্তব্য রাখেন তাদের কাছে অনুরোধ করব, আপনার সুনির্দিষ্টভাবে যদি কোনো অভিযোগ দায়ের করতে পারেন আমাকে বলবেন, আমি অবশ্যই এই বিষয়গুলি দেখব। আর একটি কথা, আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু, কারো প্রতিবেশী, অনেকের সন্তান তুল্য। আমি অনেক ভুল করতে পারি, অন্যায় করতে পারি, আমাকেও আপনারা শুধরে দেওয়ার অধিকার রাখেন। আজকে থেকে সেই অধিকার আমি আপনাদেরকে দিয়ে গেলাম। বন্ধুরা আমার যদি কোনো ভুল হয়, আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমাকে জানাবেন দয়া করে, কারণ আমি তো নিশ্চয়ই ভুলের ঊর্ধ্বে নই। যাই হোক, আমি সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যারা আজকে আপনাদের সময়, আপনাদের টাকা পয়সা এবং শারীরিক পরিশ্রম দিয়ে এই সমাবেশকে সফল করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলি, ঢাকায় অনেক নেতা কর্মী যেতেন আমার কাছে, আমি বলতাম চরফেশনে কে নেতৃত্ব দিবে, নেতৃত্ব তো আল্লাহর রহমতের ব্যাপার, সেটা আল্লাহই নির্ধারণ করবেন। কিন্তু আপনারা চরফেশনের বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। চরফেশনের বিএনপি নেতা কর্মীর মধ্যে যদি কেউ বিভাজন করতে চায়, আপনারা বিভাজিত হবেন না, কারণ এই 16 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশে যাদের পতন হয়েছে, তারা সবাই বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি। আপনাদের খেয়াল রাখতে হবে, তাদের হাতে টাকা রয়েছে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। বন্ধুরা আমি বক্তব্য শেষ করছি। আমার বাবা মা, আমার পূর্বপুরুষরা এই মাটিতে শুয়ে আছে, আপনাদেরও অনেকের বাবা মা এই মাটিতে শুয়ে আছে। আমি সকল বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে আমি আপনাদের ভাই, বন্ধু এবং সহযোদ্ধা হিসাবে আগামী দিনে আবারও বলতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রেখে, সাথে রেখে আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে আপনারা কোনো উস্কানিতে পা না দিয়ে আপনারা শৃঙ্খলা রক্ষা করবেন এবং আপনারা যাতে বাড়িতে নিরাপদে পৌঁছতে পারেন, সেজন্য আমি দোয়া করছি, আশাবাদ ব্যক্ত করছি। এবং চরফেশনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই সমাবেশকে সফল করার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।